গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি স্কলারশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজ 30 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি জিকেজিএস এর উপর থেকে আমরা 29টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, সেগুলোর লিঙ্ক তোমরা উপরে আই বাটনে শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করে পেতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্কগুলো পরপর প্রোভাইড করা আছে। এবং সেখানে জিকেজিএস এর পাশাপাশি তোমাদের ম্যাথের ক্লাস, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। এবং প্রতিটা ক্লাসে কিন্তু তোমাদের সামনে যে ফুড এসআইয়ের এক্সাম এবং ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, প্রতিটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং ক্লাসের শুরুতে আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি স্কিপ করে দেখার চিন্তা ভাবনা থাকে, তো ফার্স্টেই বলে দিচ্ছি, ক্লাসটা তোমরা এখনই স্কিপ করে চলে যাও। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস না দেখো, তাহলে কিন্তু এক্সামের জন্য বেনিফিট পাবে না। তো শুরু করছি আজকে 30 নম্বর ক্লাস। 30 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? ভালো কোশ্চেন। তো ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? উপনদী হলো যমুনা নদী, হলো ভারতের দীর্ঘতম উপনদী। কোশ্চেন দেবে যে এই যে যমুনা নদী ভারতের দীর্ঘতম উপনদী, এটা কার উপনদী? তো যমুনা হলো গঙ্গার উপনদী, এবং এটা দীর্ঘতম যেহেতু উপনদী, তাই এর লেন্থটাও তোমাদের মাথায় রাখতে হবে। এর লেন্থ কত? 1386 কিলোমিটার হলো এর দৈর্ঘ্য। এবং এটা গঙ্গার সব থেকে বড় উপনদীর পাশাপাশি ভারতের সব থেকে বড় উপনদী, দীর্ঘতম উপনদী। এখান থেকে কোশ্চেন দেবে যে যমুনার উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে? তো যমুনার উৎপত্তি হয়েছে যমুনোত্রী যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এবং উৎপত্তি হয়ে এই যমুনা নদী উত্তরপ্রদেশের এলাহাবাদে এসে, কোথায়? উত্তরপ্রদেশের এলাহাবাদ। এলাহাবাদের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে? প্রয়াগরাজ। তো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে এসে এই যমুনা নদীটা গঙ্গা নদীর সাথে মিশেছে। কার সাথে মিশেছে? গঙ্গা নদীর সাথে। তো এখান থেকে দুটো কোশ্চেন দেয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, এখান থেকে কোশ্চেন দেবে যে যমুনা নদী গঙ্গার সাথে মিশেছে কোথায় এসে? তো অ্যান্সার হবে এলাহাবাদ, বা অপশনে যদি প্রয়াগরাজ থাকে প্রয়াগরাজে এসে। এলাহাবাদ বা প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম আছে, সেই ত্রিবেণী সঙ্গমে এসে কিন্তু এই যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিশেছে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় এই গঙ্গা নদী থেকে, যে এই যে গঙ্গা নদীর নামটা হয়েছে কোন পঞ্চপ্রয়াগ থেকে? তো এটা আমরা সম্ভবত এর আগের দিনের ক্লাসের লাস্ট কোশ্চেনে পড়িয়েছিলাম পঞ্চপ্রয়াগ সম্বন্ধে। তো পঞ্চপ্রয়াগে সেখানে পড়িয়েছিলাম যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? আগে কোন নদী আসে? আগে আসে লেফট হ্যান্ড সাইড থেকে ভাগীরথী নদী, আর একটা উপর থেকে আসে আলাকানন্দা নদী। এই ভাগীরথী এবং আলাকানন্দার মিলিত প্রবাহ পরবর্তীতে গঙ্গা নদী নামে পরিচিত হয়েছে। এবং এই যে মিশেছে এই আলাকানন্দা এবং ভাগীরথী নদী, এটা মিশেছে কোথায়? এটা মিশেছে দেবপ্রয়াগে। তো এই দুটো কোশ্চেন খেয়াল রাখবে, যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ, অ্যান্সার হবে। যদি বলে যে গঙ্গা নদীর এই যে গঙ্গা নামটা হয়েছে এটা কোন পঞ্চপ্রয়াগ থেকে, তখন অ্যান্সার হবে দেবপ্রয়াগ থেকে। আর যদি কোশ্চেন দেয় যে গঙ্গা নদীর সাথে যমুনা নদী, যেটা ভারতের সব থেকে দীর্ঘতম উপনদী এবং এর পাশাপাশি গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী, এটা মিশেছে কোথায়? এটা মিশেছে উত্তরপ্রদেশের এলাহাবাদে। এলাহাবাদ কোথায়? এলাহাবাদ ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত। এবার যমুনার বা গঙ্গার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দেয় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এদের উপনদী জানতে চায়, অর্থাৎ যমুনার উপনদী। তো যমুনার উপনদী কি কি? যমুনার উপনদী সেগুলো এখান থেকে একটু জেনে নেব আমরা। যমুনার উপনদী হলো হিন্ডন, হিন্ডন, বেতোয়া, কেন, হিন্ডন, বেতোয়া, কেন, চম্বল। এই চম্বলটা মাথায় রাখবে। চম্বল থেকে কিন্তু কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে। চম্বল কার উপনদী? ফার্স্ট অপশনে থাকে গঙ্গা, সেকেন্ড অপশনে থাকবে নর্মদা, থার্ড অপশনে কিছু একটা দিয়ে দেবে, ফোর্থ অপশনে থাকবে যমুনা। তো অ্যান্সার কি হবে? যমুনার উপনদী হলো চম্বল। এবং কেন, এটাও কিন্তু দুটো এক্সামে আমি দেখেছি এখনো পর্যন্ত, যে কেন নদীটা কার উপনদী? মাথায় রাখবে যমুনার উপনদী হলো কেন।
এবার এখান থেকে জেনে নেবো যে গঙ্গার উপনদী, কারণ গঙ্গার উপনদী থেকেও কোশ্চেন দেয় এবং গঙ্গা থেকে ফ্যাক্ট যেটা রিলেট করে সেটা হলো গঙ্গার বাম তীরের উপনদী, আরেকটা কোশ্চেন দেয় গঙ্গার ডান তীরের উপনদী। এইভাবে কোশ্চেন দেবে যে এর মধ্যে কোনটা গঙ্গার বাম তীরের উপনদী নয় বা গঙ্গার ডান তীরের উপনদী নয়। সুতরাং উপনদীগুলোর নাম কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, অর্থাৎ ট্রিবিউটারিজ এর নামগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো গঙ্গার বাম তীরের উপনদী হলো কোশি নদী, গঙ্গার বাম তীরের উপনদী হলো গোমতী, মহানন্দা। আচ্ছা, মহানন্দা থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, যদি কোশ্চেন লেভেল একটু হার্ড করে এই কোশ্চেনটা এখান থেকে দেবে যে গঙ্গার বাম তীরে শেষ যে উপনদীটা যুক্ত হয়েছে সেটা কোনটা বাম দিক থেকে। তো গঙ্গার বাম দিক থেকে শেষ যে উপনদী যুক্ত হয়েছে সেটা হলো মহানন্দা। কোশ্চেনটা মাথায় রাখবে, এটা বিহার এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাহিত হয়েছে এই মহানন্দা নদীটা। এছাড়া গঙ্গার বাম তীরের উপনদী হলো গন্ডক, আরেকটা হলো ঘারঘারা। গন্ডক এবং ঘারঘারা এগুলো হলো গঙ্গার বাম তীরের উপনদী। এবার যদি কোশ্চেন দেয় যে গঙ্গার ডান তীরের উপনদী কি কি, তো গঙ্গার ডান তীরের উপনদী এক্ষুনি পড়ালাম কি যমুনা হলো গঙ্গার ডান তীরের উপনদী এবং ভারতের দীর্ঘতমের পাশাপাশি গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী। এছাড়া গঙ্গার ডান তীরের উপনদী কি কি হবে, গঙ্গার ডান তীরের উপনদী যমুনা যখন, তাহলে যমুনার যে সমস্ত উপনদীগুলো আছে সেগুলোও হয়ে যাবে গঙ্গার ডান তীরের উপনদী, অর্থাৎ বেতোয়া হবে, কেন হবে, চম্বল হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা গঙ্গার ডান তীরের উপনদী। আচ্ছা, এখান থেকে গঙ্গার প্রসঙ্গ যেহেতু এসছে, গঙ্গা কিন্তু ভারতের সব থেকে দীর্ঘতম নদী কোনটি? ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গঙ্গা। অনেক বইতে পাবে 25 কিলোমিটার, কিছু বইতে পাবে 25-10 কিলোমিটার, আবার কিছু বইতে পাবে 2500 কিলোমিটার। যেটাই থাকবে এদের আশেপাশে অপশানে সেটাই কিন্তু মার্কিং করবে। যদি কোশ্চেন দেয় যে ভারতের দীর্ঘতম নদী যার নাম হলো গঙ্গা, তার দৈর্ঘ্য কত, তো অ্যান্সার হবে 2500 কিলোমিটার বা 25 কিলোমিটার, যেটা থাকবে সেটা কিন্তু অপশানে মার্কিং করবে। এর পাশাপাশি গঙ্গা থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করায়, এই গঙ্গা নদীর ওপর সব থেকে বড় নদীমাতৃক সব থেকে বড় ক্রুজ পরিষেবা চালু হয়েছে, যার নাম কি? যার নাম হলো গঙ্গা বিলাস। এটা চালু হয়েছে কোথা থেকে? এটা চালু হয়েছে উত্তরপ্রদেশ থেকে এদিকে কার মধ্যে? এদিকে আসামের মধ্যে এটা চালু হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচ্ছা, এই এশিয়াটিক সোসাইটির পাশাপাশি তোমাদের আরো কিছু ফ্যাক্ট আছে, যেমন প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ আছে, থিওসফিক্যাল সোসাইটি, এগুলো কে প্রতিষ্ঠা করেন? এক্সামে এখান থেকে কোশ্চেন অবশ্যই একটা পাবে, 50টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এখান থেকে থাকবেই। তো সেগুলো আমি এইখানেই কিন্তু আরেকবার রিলেট করাবো, যদিও এর আগের যে যারা ক্লাসগুলো দেখেছো, আগের 29টা ক্লাস সেখানে কিন্তু অলরেডি পড়িয়েছি। তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোন্স। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে রিলেট করো, তিনটে সমাজ আগে রিলেট করে নাও। একটা কি? একটা হলো প্রার্থনা সমাজ, একটা হলো ব্রহ্ম সমাজ, একটা হলো আর্য সমাজ। প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ এবং আর্য সমাজ, এগুলোর প্রতিষ্ঠাতাকে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রয়। আচ্ছা, এই যে ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা পাবে না। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তো পিডিএফ ডাউনলোড করার জন্য কি করতে হবে? পিডিএফ ডাউনলোড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে, যেটা তোমরা অন স্ক্রিন নিচেই দেখতে পাচ্ছ, @TheLearningExpert SD। এই টেলিগ্রাম লিঙ্কে চলে যাবে, সেটার উপর ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা এখন যে ক্লাসগুলো হচ্ছে
প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং কোন পিডিএফ গুলো শুধুমাত্র প্রিন্টেড যে কোশ্চেন অ্যান্সার আছে সেইগুলোই কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এরপর এখান থেকে রিলেট করো তিনটে সমাজ কে কে, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ এবং আর্য সমাজ কে কে। প্রার্থনা সমাজ হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, ব্রহ্ম সমাজ হলেন রাজারাম মোহন এবং আর্য সমাজ হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এবার এখান থেকে রিলেট করো তত্ত্ববোধনী সভা। তত্ত্ববোধনী সভা, তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতাকে, সবার প্রতিষ্ঠা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা। এশিয়াটিক সোসাইটি এখানে পড়িয়ে দিলাম, উইলিয়াম জোন্স কোশ্চেনেই ছিল। তো এর সাথে রিলেট করো এশিয়াটিক সোসাইটির পাশাপাশি থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন, নামটা অনেক বড়, শুধুমাত্র হেলেনা নামটা মাথায় রাখবে, মাদাম হেলেনা পেত্রোফানা ব্লাভাটস্কি হলো ফুল নেম। তো ম্যাডাম হেলেনা এইটুকু মাথায় রাখবে, পুরো নাম মনে রাখার দরকার নেই। এরপর এখান থেকে আরো দুটো সমাজ আছে, একটা আছে সত্যশোধক আর একটা আছে ভারত সেবা সমিতি। সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ, আরেকটা হলো ভারত সেবা সমিতি। ভারত সেবা সমিতি এদের প্রতিষ্ঠাতাকে। তো সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠাতা হলো জ্যোতিবা ফুলে। এর প্রতিষ্ঠাতা হলো জ্যোতিবা ফুলে। আর ভারত সেবা সমিতি এর প্রতিষ্ঠাতা হলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হলেন ভারত সেবা সমিতির প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন এক্সামে দিয়েছিল, খুদাই ই খিদমতগার। খুদাই ই খিদমতগার এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গফফার খান। খান আব্দুল গফফার খান, খান আব্দুল গফফার খান। তো এই যে ফ্যাক্টগুলো এখানে লেখানো হলো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, বিশেষ করে এই তিনটে সমাজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ এন্ড আর্য সমাজ। প্রার্থনা হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ, ব্রহ্ম সমাজ রাজারাম মোহন রায় এবং আর্য সমাজ হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। চলে আসো পরবর্তী কোশ্চেন। 86তম সংবিধান সংশোধনী 2002 অনুযায়ী সরকার সমস্ত শিশুর কতদিন পর্যন্ত প্রাথমিক যত্ন ও শিক্ষা প্রদানের চেষ্টা করবে বলা হয়েছে? তো এটা বলা হয়েছে আপ টু 6 ইয়ার, 6 বছর বয়স পর্যন্ত। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে প্রাথমিক যত্ন এবং শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে কোশ্চেনটাতে। তো প্রাথমিক যত্ন এবং শিক্ষা প্রদানের চেষ্টা করবে কত বছর পর্যন্ত? আপ টু 6 ইয়ার পর্যন্ত। এখান থেকে 86তম সংশোধনীতে কি বলা হয়েছে এক্সাক্ট সেটা এখান থেকে একটু ডিসকাস করে দিই। এখানে বলা হয়েছে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকারকে এই 86তম সংশোধনীর মাধ্যমে এটাকে মৌলিক অধিকারে কনভার্ট করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসে কনভার্ট করা হয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটসে যেহেতু কনভার্ট করা হয়েছে, তাহলে এই শিক্ষার অধিকার কততম আর্টিকেলে আনা হয়েছে এই 86তম সংশোধনীর মাধ্যমে? আর্টিকেল নাম্বার 21 এতে কিন্তু আনা হয়েছে এই 86তম সংশোধনীর মাধ্যমে। এবং এই রাইট টু এডুকেশনের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী যারা আছে তাদেরকে ম্যান্ডেটরি, তাদেরকে কম্পালসারি কিন্তু এডুকেশন দিতে হবে, সেটা বলা হয়েছে কিসে? রাইট টু এডুকেশন আর্টিকেল নাম্বার 21, যেটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে চলে আসছে। এছাড়া 86তম সংশোধনীতে আরো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস, যাকে আমি শর্টে এখানে লিখছি এফডি, এফ ফর ফান্ডামেন্টাল, ডি ফর ডিউটিস, বাংলাতে একে কি বলা হয়? একে বলা হয় মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য। আর ফান্ডামেন্টাল রাইটস কে কি বলা হয়? বলা হয় মৌলিক অধিকার, মৌলিক অধিকার।
তো মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য দুটো কিন্তু আলাদা জিনিস। তো মৌলিক কর্তব্য 11তম যে মৌলিক কর্তব্য সেটাকে অ্যাড করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 86তম সংশোধনী 2002 সালে। এবং এটাতেও বলা হয়েছে ওই একই জিনিস, সেম জিনিস একটু আলাদা। এখানে বলা হয়েছে যে প্যারেন্টস, কোনো বাচ্চার প্যারেন্টস বা গার্জেন যারা থাকবে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের কথাই বলা হচ্ছে, সেই 6 থেকে 14 বছর শিশুদের জন্য তাদের প্যারেন্টস বা গার্জেন যেই হোক না কেন তাদের শিক্ষার যেন সুযোগ তারা করে দেয়, সেটা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিসের 11 নম্বর কলমে বলা হয়েছে। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা? এখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা হলো 11টা। যদি কোশ্চেন দেয় যে সংবিধান যখন লাগু হয়েছিল তখন ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা ছিল, তো তখন মাথায় রাখবে তখন কিন্তু কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিস প্রথম অ্যাড হয় কবে? প্রথম অ্যাড হয় 42তম সংশোধনী, 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 1976 সালে। তো 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে ফান্ডামেন্টাল ডিউটিসকে কিন্তু অ্যাড করা হয় আমাদের সংবিধানে। এবং কততম আর্টিকেলে এটাকে অ্যাড করা হয়? এটাকে অ্যাড করা হয় আর্টিকেল নাম্বার 51 এর এতে। এবং কততম পার্টে আছে এটা? এটা আছে পার্ট 4 এর এতে আছে। চলে আসো পরের কোশ্চেন, জলীয় বাষ্পীভবনের লিনতাপ কত? তার আগে জেনে নাও যে লিনতাপ কাকে বলে। লিনতাপের সংজ্ঞা আমরা ছোটবেলায় কি পড়ে এসেছি? তো লিনতাপ কি? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যেই পরিমাণ তাপ প্রয়োজন বা অপসারণ করতে হয় তাকেই কিন্তু ওই পদার্থের ওই অবস্থার লিনতাপ বলা হয়। লিনতাপের এসআই একক কি? কোশ্চেন দিতে পারে। লিনতাপের এসআই একক কি? তো লিনতাপের এসআই একক হলো জুল জুল পার কেজি। জুল পার কেজি হলো এসআই একক। আর লিনতাপের সিজিএস একক কি? সিজিএস এককটা এখানে অপশানেই তোমরা দেখতে পাচ্ছ কি? ক্যালোরি। ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম হলো সিজিএস একক। এসআই একক হলো জুল পার কেজি। তাহলে এখানে কোশ্চেনে বলা হয়েছে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, অবস্থান্তরের সম্ভাবনার উপর ভিত্তি করে লিনতাপটাকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। সেই 4টে ভাগ কি কি? একটা হলো গলনের লিনতাপ, একটা হলো কঠিনীভবনের লিনতাপ, একটা হলো বাষ্পীভবনের লিনতাপ, আর একটা হলো ঘনীভবনের লিনতাপ। এগুলো সবকিছু কিন্তু আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, ক্লাস 8-9-এ পড়ে এসেছি। আগে ছিল, আমাদের টাইমে ছিল তখন ক্লাস 10-এ, এখন সেটা 8-9-এ কিন্তু সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমান যে ক্লাসটা করছো সেটা ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য জিকেজিএস এর ক্লাস এখানে করছো। এর পাশাপাশি আদার্স যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রিপারেশন প্রোভাইড করা হয়। এবং প্রত্যেকটা এক্সাম ওয়াইজ, সিলেবাস ওয়াইজ কিন্তু ফ্রি লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং বিশেষ করে নেক্সট উইক থেকে বা নেক্সট 10 দিনের মধ্যে তোমাদের ডাব্লিউবিপি যে হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে কনস্টেবলের, এর আগেই বলতাম যে 12,000 প্লাস ভ্যাকান্সি বেরোবে। তো প্রায় 12,000 মতো ভ্যাকান্সি বেরিয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল। ডাব্লিউবিপি এসআই বেরিয়েছে, কেপি কনস্টেবল বেরিয়েছে। এছাড়া তোমাদের সামনে জেল পুলিশের এক্সাম আছে। তো পুলিশের জন্য কিন্তু জেল পুলিশের হোক বা আদার্স যে সমস্ত পুলিশের এক্সামের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রিপারেশনটা পেয়ে যাবে। তো এখানে যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, এই সমস্ত এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যাচ, হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন দিন কোন টাইমে ক্লাস হবে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে সেগুলোকে প্রোভাইড করা, বা কোনো অ্যাডমিট কার্ড রিলিজ হলে বা কোনো নোটিফিকেশন বার হলে সবকিছুই কিন্তু তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নিচে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9933434203। এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এর পাশাপাশি এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো, দ্য লার্নিং এক্সপার্ট 2.0, এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ জিকেজিএস এর ক্লাস পাবে, কারেন্ট ইয়ার্স এর ক্লাস পাবে,
এর পাশাপাশি তোমরা রিজনিং এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের যে টার্গেট ব্যাচটা ফুড এসআই এর জন্য সেটা পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। এছাড়া আদার্স অন্য যে ম্যাথের ক্লাসগুলো প্রোভাইড হয় সেগুলো কিন্তু আমাদেরই আরেকটা চ্যানেল, তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে এই এক্সাম দুটো বাদ দিয়ে অর্থাৎ ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ এই দুটো এক্সাম বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য আমাদের ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে ক্লাসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? কিবোর্ড বলতে কি, কম্পিউটারের যে কিবোর্ড সেই কিবোর্ডে যেগুলো নর্মাল কিবোর্ড সেই কোশ্চেনটা এখানে রাখা হয়েছে, কারণ এখন মডিফাই কিবোর্ড অনেক হয়েছে, তাতে সাউন্ডের সুইচ থাকে, আদার্স জুম করার সুইচ থাকে, আদার্স বিভিন্ন ফাংশনের সুইচ থাকে। তো সেগুলোর কথা বলছি না, নর্মাল যে কিবোর্ড সেই কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে। তো নর্মাল কিবোর্ডে টোটাল ফাংশন কি থাকে দেখবে F1 থেকে F12 পর্যন্ত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিবোর্ডের একদম উপরের দিকে দেখবে F1, F2, F3, F4, F5 এইভাবে F আপ টু F12 পর্যন্ত কি থাকে। তো এগুলোকেই কি বলা হয়? F ফর ফাংশন। তো এখানে কোশ্চেন রাখা হয়েছে যে ফাংশন কি কতগুলো থাকে একটা কিবোর্ডে, 12টা ফাংশন কি থাকে। অপশন বি এর সঠিক অ্যান্সার। যদি কোশ্চেন দেয় যে একটা নর্মাল কিবোর্ডে টোটাল কিজ কটা থাকে, নর্মাল কিবোর্ডে টোটাল কি কটা থাকে? তো টোটাল কিজ এর সংখ্যা হলো 104টে টোটাল কিজ থাকে। চলে আসো পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত করা হয়েছে? ইংরেজিতে কি বলা হয়? অ্যান্টি ডিফেকশন ল। তো কোন সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন লটাকে যুক্ত করা হয়েছে? অ্যান্টি ডিফেকশন লটাকে যুক্ত করা হয়েছে, আচ্ছা এখানে একটুখানি অপশনগুলো না ঠিকই আছে, এই তো 52তম সংশোধনীর মাধ্যমে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 52তম সংশোধনী কবে হয়েছিল? 52তম সংশোধনী মাধ্যমে কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দল ত্যাগ বিরোধী এই আইনটা যুক্ত করা হয়েছে। এবং কোন আর্টিকেলে কোন শিডিউলে এটাকে যুক্ত করা হয়েছে? এটা 10ম শিডিউলে, 10th শিডিউলে এটাকে যুক্ত করা হয়েছে এই অ্যান্টি ডিফেকশন ল থেকে, এই লকে। এখানে 42তম সংশোধনীটাকে আরো আরেকবার এখান থেকে রিলেট করাবো। 42তম সংশোধনীকে কি বলা হয়? বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় কোন সংশোধনীকে? কোশ্চেন দেবে, মাথায় রাখবে 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কেন মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? কারণ এই সংশোধনীতে অনেক কিছু জিনিস সংশোধন হয়েছিল, যার মধ্যে প্রথম হলো প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলে কি হয়? প্রিয়াম্বেলে কিন্তু 3টে শব্দ অ্যাড হয়েছিল। কি কি? একটা হলো সেকুলার, একটা হলো সোশ্যালিস্ট এবং আরেকটা হলো ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ প্রস্তাবনাতে অর্থাৎ প্রিয়াম্বেলে যুক্ত হয়েছে। এবং এখান থেকে মাথায় রাখবে এখনো পর্যন্ত মাত্র একবারই কিন্তু আমাদের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে। সেটা কততম সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে। এই 42তম সংশোধনী কবে হয়েছিল? 1976 সালে 42তম সংশোধনী হয়েছিল। এখান থেকে দুটো কোশ্চেন দেবে যে এই প্রিয়াম্বেলের যে কনসেপ্টটা এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, ইউএস এর সংবিধান থেকে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে, যেটা রিসেন্ট একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, প্রিয়াম্বেলের ভাষা, প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, এই প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজকে নেওয়া হয়েছে কোন সংশোধনীর কোন দেশের সংবিধান থেকে? তো এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে। এছাড়া এখান থেকে এই সংশোধনীর মাধ্যমে এক্ষুনি তোমাদের বললাম যে এর আগের কোশ্চেন কিংবা তার আগের কোশ্চেনে বললাম যে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে। কটা ফান্ডামেন্টাল ডিউটিস? 10টা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল। এবং আরেকটা যে ফান্ডামেন্টাল ডিউটিস, কারণ এখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস সংখ্যা 11টা, তো 11th নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটিস সেটা 86তম সংশোধন 2002 সালে কিন্তু অ্যাড করা হয়।
ফান্ডামেন্টাল ডিউটিস এক্ষুনি বললাম কততম আর্টিকেলে আছে, 51 এ আর্টিকেলে। আর কততম পার্টে আছে, পার্ট 4 এর এতে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে। এছাড়া 7ম শিডিউলে 7 শিডিউলে কিসের প্রসঙ্গ আছে আমাদের? 7 শিডিউলে আছে সেখানে 4টে লিস্ট, একটা আছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, একটা আছে কনকারেন্ট লিস্ট, একটা হচ্ছে অবশিষ্ট সূচি। তো এই 7 শিডিউলে কিছু জিনিস স্টেট লিস্ট থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কনকারেন্ট লিস্টে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? কনকারেন্ট লিস্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কি কি জিনিসকে নিয়ে যাওয়া হয়েছে? তার মধ্যে প্রথম হলো এডুকেশনকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। এরপর মাথায় রাখবে ফরেস্টকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং ফরেস্টে নিয়ে গিয়েছি মানে ফরেস্টের মধ্যে কি কি থাকে? ফরেস্টের মধ্যে থাকে অ্যানিম্যাল এবং ফরেস্টে থাকে পাখি অর্থাৎ বার্ডস। তো বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল কেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে। কোন সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে। এছাড়া 42তম সংশোধনীতে আমাদের ডিপিএসপি যেটা আছে, সেই ডিপিএসপিতেও কিছু আর্টিকেল অ্যাড করা হয়েছে, কিছু আর্টিকেল সংশোধন করা হয়েছে। যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো হলো 39 এ, আর একটা 39, 43 এ আর 48 এ, এগুলোকে কিন্তু ডিপিএসপি তে অ্যাড করা হয়েছে এই আর্টিকেল গুলোকে। এর পাশাপাশি আরো কিছু জুডিশিয়াল দিক থেকে এখানে এই সংশোধনের মাধ্যমে কিন্তু সংশোধন করা হয়েছিল। তো এত কিছু জিনিস হওয়ার জন্য এই 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 44তম সংশোধনী থেকে রিলেট করো। 44তম সংশোধনীতেও একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, সেটা কি? সেটা হলো আমাদের যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টিটা আগে আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল। কোথায় ছিল? আর্টিকেল নাম্বার 19 এফ নাম্বার বা 6 নাম্বার, যেটা বলো, কারণ কিছু বইতে এফ থাকে, কিছু বইতে 6 থাকে। তো 19 এফ নাম্বার আর্টিকেলে ছিল রাইট টু প্রপার্টি। সেটাকে সম্পূর্ণ হটিয়ে দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে, এটাকে হটিয়ে দিয়ে একে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? কানুনি অধিকার অর্থাৎ লিগাল রাইটস এর মধ্যে একে নিয়ে যাওয়া হয়েছে। এবং কোন আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যাওয়া হয়েছে 300 এর এ নাম্বার আর্টিকেলে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখন যদি কোশ্চেন দেয় যে সম্পত্তির অধিকার এখন বর্তমান কোন আর্টিকেলে রয়েছে, মাথায় রাখবে সেটা রয়েছে আর্টিকেল নাম্বার 300 এর মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু অনেক এক্সামে তোমাদের দিয়েছে, মাথায় রাখবে। কোন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি, ইনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রাষ্ট্রপতি থেকে কিছু কোশ্চেন দেবে যে ভারতের প্রথম ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হুসেন। কে ছিলেন? জাকির হুসেন। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে ভারতের দুজন প্রেসিডেন্ট যারা তাদের মেয়াদ চলাকালীন মারা গিয়েছেন, তাদের অফিস চলাকালীন তারা কিন্তু মারা যায়, সেই দুজনের নাম কি? একজন হলেন তো জাকির হুসেন, এক্ষুনি বললাম জাকির হুসেন। আর একজন হলেন ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ, এই দুজন রাষ্ট্রপতি এদের মেয়াদ চলাকালীন কিন্তু মারা গিয়েছিলেন। এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই লাস্ট 2-3টে ক্লাসে কিন্তু বারবার পড়িয়েছি, যে এখনো পর্যন্ত একমাত্র একজন ব্যক্তি যিনি 3টে বড় পদে ছিলেন। কোন কোন বড় পদ? ভারতের সব থেকে বড় পদ হলো প্রেসিডেন্ট, তারপর হলো ভাইস প্রেসিডেন্ট, এবং তারপর হলো কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তো এই 3টে বড় পদে ছিলেন কে? এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি, তার নাম হলো এম হিদায়াতুল্লাহ।
একমাত্র ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে ছিলেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও ছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে যে বর্তমানে ভারতের রাষ্ট্রপতিকে। তো বর্তমান প্রেসিডেন্ট আশা করি প্রত্যেকেই জানো এনার নাম হলো দ্রৌপদী মুর্মু। এবং ইনি কততম প্রেসিডেন্ট, কোশ্চেনটা জানতে চাইবে এইটাই যে ইনি কততম প্রেসিডেন্ট। ইনি হলেন 15তম প্রেসিডেন্ট এবং ইনি হলেন ফার্স্ট ওম্যান ট্রাইবাল প্রেসিডেন্ট। ইনি ভারতের ফার্স্ট মহিলা ট্রাইবাল প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মু। আর যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, তো ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন প্রতিভা প্যাটেল। আর দ্রৌপদী মুর্মু হলেন ভারতের দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট। আর যদি কোশ্চেন দেয় ফার্স্ট ওম্যান ট্রাইবাল প্রেসিডেন্ট কে, তখন অ্যান্সার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। চলে আসো পরের কোশ্চেন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, তিস্তা, করলা, সংকোষ না কোনোটি নয়। তো শিলিগুড়ি হলো মহানন্দা অ্যান্ড তিস্তা নদীর তীরে অবস্থিত। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এক্ষুনি তোমাদের গঙ্গা যখন পড়াচ্ছিলাম সেখানেই বললাম যে গঙ্গার বাম দিক থেকে যুক্ত হওয়া শেষ নদী কোনটা? শেষ নদী হলো এই মহানন্দা নদী, অর্থাৎ গঙ্গার বাম তীরে শেষ নদী কোনটি? বাম তীরে শেষ নদী হলো মহানন্দা। শিলিগুড়ি থেকে কোশ্চেন দিতে পারে যে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া কাকে বলা হয়? কি বললাম? গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয় কাকে? বলা হয় শিলিগুড়ি শহরকে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়। চলে আসো পরের কোশ্চেন, 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণ মন গানটা গাওয়া হয়। এই যে অধিবেশনটা হয়েছিল 1911 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এই অধিবেশনে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি কে ছিলেন? তো এই অধিবেশনের সভাপতি ছিলেন বিশান নারায়ণ দার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে জনগণ মন গানটা, এই গানটা কি? এই গানটা হলো আমাদের ন্যাশনাল অ্যানথেম। এই গানটি হলো আমাদের ন্যাশনাল অ্যানথেম। এবং এখান থেকে কোশ্চেন দেবে এই যে আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, এই গানটা সংবিধানে গৃহীত হয় কবে? কোশ্চেন দিয়েছিল সংবিধানে গৃহীত হয় কবে। তো এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। এই গানটি আমাদের সংবিধানে গৃহীত হয়েছে 24 জানুয়ারি 1950 সালে, অর্থাৎ আমাদের সংবিধান লাগু হওয়ার জাস্ট দুদিন আগে কিন্তু এই ন্যাশনাল অ্যানথেমকে আমাদের ভারতের সংবিধানে গৃহীত করা হয়েছিল, অর্থাৎ গ্রহণ করা হয়েছিল। এই জনগণ মন এই যে গানটা, এই গানটা লিখেছেন কে? এই গানটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে কোশ্চেন দেয় যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে জাতীয় গান আমার সোনার বাংলা, এটা কে লিখেছেন? তো এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো এইভাবে কোশ্চেন দেয় যে আমাদের প্রতিবেশী কোন দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রহিমতুল্লাহ সাহানি থেকে রিলেট করো। রহিমতুল্লাহ সাহানি ইনি 1896 সালের রহিমতুল্লাহ সাহানির সাথে রিলেট করো। 1896 সালের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন বসেছিল, সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন রহিমতুল্লাহ সাহানি। এবং এটা এতটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট কারণ এখানে ভারতের ন্যাশনাল সং কি? ভারতের ন্যাশনাল সং হলো বন্দে মাতারাম। এই বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়েছিল কোথায় গাওয়া হয়েছিল? এই 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে, যার সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। এবং প্রথম গেয়েছিলেন কে? প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর.এন. টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু প্রথম গেয়েছিলেন। প্রথম
প্রথম গায়ক লিখে দিচ্ছি, প্রথম গেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখান থেকে কোশ্চেন দেবে, এই যে বন্দে মাতরম গানটা এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে আনন্দ মাঠ, আনন্দ মাঠ উপন্যাস থেকে। এই আনন্দ মাঠ উপন্যাস কে লিখেছেন? আনন্দ মাঠ উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এখানে লিখে নেবে, আমি এখানে শুধুমাত্র বঙ্কিমচন্দ্র লিখলাম। এখান থেকে আচ্ছা, এখান থেকে জাস্ট এইটুকু মাথায় রাখো। এবার চলে আসো পরের কোশ্চেন। প্যারিসের বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন? তো প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করেছিলেন ম্যাডাম কামা। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো। মিনা উপজাতি কোন রাজ্যে পাওয়া যায়? তো মিনা উপজাতি এটা উত্তর প্রদেশে সব থেকে বেশি পাওয়া যায়। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, উপজাতির প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কোশ্চেন দিতে পারে তোমাদের যে ভারতের সব থেকে বড় উপজাতি কোনটা? লার্জেস্ট ট্রাইবাল বা লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া, লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় উপজাতি কোনটি? সেটা হবে ভিল উপজাতি। ভিল উপজাতি হলো ভারতের সব থেকে বড় উপজাতি। যদি কোশ্চেন দেয় যে ভারতের সেকেন্ড লার্জেস্ট ট্রাইব কোনটা? তো ভারতের সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হলো গোন্ড উপজাতি। লার্জেস্ট হলো ভিল, আর সেকেন্ড লার্জেস্ট কোনটা? সেকেন্ড লার্জেস্ট হলো গোন্ড উপজাতি। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে লার্জেস্ট ট্রাইব ইন ওয়েস্ট বেঙ্গল, লার্জেস্ট ট্রাইব ইন ওয়েস্ট বেঙ্গল কে? লার্জেস্ট ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল হলো সাঁওতাল। সাঁওতাল হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি। চলে আসো পরবর্তী কোশ্চেন। ক্যালকাটা থেকে কলকাতা নাম কত সালে পরিবর্তন করা হয়েছে? তো ক্যালকাটা থেকে কলকাতা নাম এটা পরিবর্তন হয়েছে বেশি দিনের না, 2001 সালেই হয়েছে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তবে এখান থেকে অন্য কোশ্চেন দিতে পারে যে আগে আমাদের ইতিহাসে তোমরা পড়েছো যে আগে ভারতের রাজধানী কোথায় ছিল? আগে ভারতের রাজধানী ছিল ক্যালকাটা, ক্যালকাটা বা কলকাতা। আগে ভারতের রাজধানী ছিল ক্যালকাটা। তো এই রাজধানীটাকে ক্যালকাটা থেকে দিল্লিতে, ক্যালকাটা থেকে কোথায়? ক্যালকাটা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? তো ক্যালকাটা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1911 সালে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। এখান থেকে কোশ্চেন যদি হার্ড করে, এখান থেকে যে কোশ্চেনটা দেবে যে কার আমলে কে ছিল ভাইসরয়? তো ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। আর সম্ভবত এই কোশ্চেনটা যে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, এই কোশ্চেনটা সম্ভবত কেবিসি এর কোন একটা এপিসোডে আমি দেখেছি, যতদূর খেয়াল আসে এই বছরের যে এপিসোডটা হয়েছে। তো কেবিসির কোশ্চেন বলতে পারো, বা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। চলে আসো পরের কোশ্চেনে। একটি রাজ্যের রাজ্যপাল বিধানসভার 1/3 সদস্যকে মনোনীত করেন না। বিধানসভার 1/6 সদস্যকে মনোনীত করেন, এটাও হবে না, বিধানসভার হবে না। বিধান পরিষদের 1/3 সদস্যকে মনোনীত করেন না, বিধান পরিষদের 1/6 সদস্যকে মনোনীত করেন। তো অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। কোন সালে পশ্চিমবঙ্গ প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়? তো পশ্চিমবঙ্গে প্রথম ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন হয়েছিল কবে? 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ইলেকশন হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো যেগুলো অলরেডি এক্সামে দিয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যেমন এখান থেকে ফার্স্ট কোশ্চেন রিলেট করো যে ভারতের প্রথম পঞ্চায়েত গঠন হয় কোথায়, কোন রাজ্যে? ভারতের প্রথম পঞ্চায়েত গঠন হয় কোথায়? নাগর জেলাতে। এই নাগর জেলাটা কোন রাজ্যে অবস্থিত? নাগর জেলা অবস্থিত রাজস্থান। তো রাজস্থানের নাগর জেলাতে ভারতের প্রথম পঞ্চায়েত গঠন হয়। এখান থেকে কোশ্চেন দেবে এই যে পঞ্চায়েতটা গঠন হয়েছিল এটা কবে? তো মাথায় রাখবে এক্সাক্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে। 2 অক্টোবর 1969 সালে ভারতের প্রথম পঞ্চায়েতের গঠন হয় কোথায়? রাজস্থানের নাগর জেলাতে।
পঞ্চায়েতের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা কিছু রিলেট করাবো। তো পঞ্চায়েতি রাজের যে সিস্টেমটা, এটা আনা হয়েছিল কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? বহুবার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে। তো এটা আনা হয়েছিল 73তম 73rd অ্যামেন্ডমেন্ট, 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আনা হয়েছিল। এই 73তম সংশোধনী কবে হয়েছিল? 1992 সালে 73তম সংশোধনী আনা হয়েছিল। এবং এই সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে কততম শিডিউলে অ্যাড করা হয়েছে? শিডিউল নাম্বার কততম শিডিউলে? তো 11 শিডিউলে পঞ্চায়েতি রাজকে অ্যাড করা হয়েছে। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই পঞ্চায়েতি রাজ কত আর্টিকেল থেকে কত আর্টিকেলের মধ্যে এটা বলা আছে? তো বলা আছে 243 থেকে 243 ও পর্যন্ত। এটা জিরো ভেবো না, এটা 243 ও পর্যন্ত পঞ্চায়েতি রাজের আর্টিকেলের কথা বলা আছে। এবং এই আর্টিকেলের মধ্যে কতগুলো সাবজেক্টের কথা আলোচনা করা আছে? 29টা সাবজেক্টের কথা আলোচনা করা আছে। এই যে আলাদা আলাদা করে বললাম যে কততম শিডিউল আছে, কতগুলো সাবজেক্ট আছে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলকে পঞ্চায়েতি রাজ বলা হয়, বা পঞ্চায়েতি রাজের ব্যাপারে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে, বা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যাড হয়েছে, প্রত্যেকটাই কিন্তু এক্সামে তোমাদের কোশ্চেন দিয়েছে। এছাড়া পঞ্চায়েতি রাজ থেকে কিছু কমিশন, 4টে কমিশন আছে ইম্পর্টেন্ট কমিশন, সেটা রিলেট করো। একটা হলো পঞ্চায়েতি রাজকে দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, টু টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলেছে কোন কমিটি? মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কি বলেছে? দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা। আর থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা কে বলেছে? তো 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলেছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি বলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা। এখান থেকে রিলেট করো যে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক দরজা, পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক দরজা কে দিয়েছে? পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক দরজা কে দিয়েছে? তো পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক দরজা দিয়েছে জি ভি কে রাও কমিটি। পঞ্চায়েতি রাজকে দিয়েছিল এল এম সিংঘি কমিটি। আর জিভি-কে রাও কমিটি দিয়েছিল পঞ্চায়েতি রাজ্যের যে জেলা পরিষদ আছে, মানে 33 পঞ্চায়েত রাজ্যের যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ সর্বেসর্বা হবে। এটা বলেছিল জিভি-কে রাও কমিটি। আচ্ছা, পঞ্চায়েতি রাজের ব্যাপারে এখানে আলোচনা করলাম, যেহেতু এখান থেকে মিউনিসিপ্যালিটির কথাও একটুখানি ছোট করে আলোচনা করে দেব। এই মিউনিসিপ্যালিটিসের ব্যাপারে বলা হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে। কোশ্চেন দেবে, মিউনিসিপ্যালিটিসে কতগুলো সাবজেক্টের কথা আলোচনা করা আছে? 18টা সাবজেক্টের কথা আলোচনা করা আছে। কততম শিডিউলে মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছে? 12তম শিডিউলে মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছে। এবং কততম আর্টিকেল নাম্বার 243 পি থেকে, মানে ও এর পরে কি, ও এর পরে পি, এইভাবে মনে রাখতে পারো। তো এর জাস্ট পর থেকে, মানে 243 ও এর পরের যে আর্টিকেল 243 পি থেকে 243 জেড জি পর্যন্ত আলোচনা করা হয়েছে মিউনিসিপ্যালিটির ব্যাপারে। তো এই কোশ্চেনগুলো অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে এক্সামে। চলে আসো পরের কোশ্চেনে, তথ্যের অধিকার আইনটা লাগু হয় কবে? আচ্ছা, তথ্যের অধিকার আইন বলতে কি আমরা জানি RTI, রাইট টু ইনফরমেশন। তো এই রাইট টু ইনফরমেশন লাগু হয় কবে? লাগু হয় 12 অক্টোবর 2005 সালে। এই কারণে দেখবে আরটিআই যখনই কোনো কিছু ফাইল করবে, সেখানে দেখবে আরটিআই 2005 অ্যাক্ট অনুযায়ী এইটা ফাইল করা হলো, এরকম কিন্তু লেখা থাকে। তো আরটিআই এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দায়িত্বশীল সরকারকে প্রশ্ন করার জন্য নাগরিকদের একটা ক্ষমতা দেওয়া। এটা সরকারের কর্মব্যবস্থার স্বচ্ছতা এবং সরকারের কাছে কিছু প্রশ্ন করলে সরকার যাতে জবাব দিতে পারে,
বা সরকারের কাছ থেকে কোনো কিছু আমি কোনো ঘোটালার বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে আমি যদি আরটিআই ফাইল করি, সরকার যাতে সঠিক ইনফরমেশন তোমাকে প্রোভাইড করতে পারে সেটার জন্য কিন্তু এই আইনটা আনা হয়। অর্থাৎ আরটিআই অ্যাক্ট কবে লাগু হয়, এক্সাক্ট ডেট মাথায় রাখবে 12 অক্টোবর 2005 সালে। চলে আসো পরের কোশ্চেন, এ হান্টেড হাউস কে রচনা করেছেন? তো এ হান্টেড হাউস রচনা করেছেন ভার্জিনিয়া উলফ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার, জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, উৎপাদকের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত কোন উৎপন্ন সামগ্রীকে জিআই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে? তো জিআই রেজিস্ট্রেশন দার্জিলিং চাকে দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছিল? 2004 সালে দেওয়া হয়েছিল। মধুবনী কলা চিত্রকলাকে দেওয়া হয়েছে, থাঞ্জাভুর চিত্রকলাকেও দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যান্সার কি হবে? অপশন ডি, উপরের সবকটা। প্রত্যেকটা জিনিসকেই কিন্তু এখানে যে অপশন আছে প্রত্যেকটা জিনিসকেই জিআই ট্যাগ প্রোভাইড করা হয়েছে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এই যে জিআই অ্যাক্ট, এটা কবে এসেছিল? জিআই অ্যাক্ট কবে আনা হয়েছিল? 1999 সালে জিআই অ্যাক্ট আনা হয়েছিল। এর দ্বারা কোনো প্রোডাক্টকে জিআই ট্যাগ কিন্তু প্রদান করা হয়, এবং জিআই ট্যাগ যখন প্রদান করা হয় সেই জিআই ট্যাগের ভ্যালিড জিআই ট্যাগের ভ্যালিড কত বছর থাকে? কোশ্চেন দিয়েছিল, মাথায় রাখবে 10 বছর জিআই ট্যাগের ভ্যালিড থাকে। অর্থাৎ 2004 সালে দার্জিলিং টিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, তাহলে এর সাথে 10 বছর যোগ করো, 10 বছর যোগ করলে কত হচ্ছে? 2014। তো 2014 পর্যন্ত দার্জিলিং এর চা জিআই ট্যাগ ছিল। এবার এই জিআই ট্যাগ কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ এদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হওয়ার পর, আবার নতুন ভাবে কিন্তু রেজিস্ট্রেশন করা যায়, নতুন ভাবে আবেদন করা যায় যে এই প্রোডাক্টকে জিআই ট্যাগ প্রোভাইড করার জন্য। জিআই ট্যাগ প্রোভাইড করে দিলে কোনো একটা প্রোডাক্টের উপর, তাতে কি হয়? সেই প্রোডাক্টটার একটা স্পেশালিটি বাড়ে, সেই প্রোডাক্টটা সবার মধ্যে পরিচিতি বাড়ে, এবং জিআই ট্যাগ যে কোনো জিনিসকে দেওয়া হয় না, দেওয়া হয় যে কোনো রাজ্যে কোনো একটা জায়গায় সেই জিনিসটার ইউনিক, সেই ইউনিকনেসের উপরে কিন্তু জিআই ট্যাগ প্রোভাইড করা হয়। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছে কোনটি? তো ভারতের প্রথম জিআই ট্যাগ পায় কি? দার্জিলিং চা। দার্জিলিং টি ভারতের প্রথম জিআই ট্যাগ পায়। কত সালে জিআই ট্যাগ পায়? 2004 সালে জিআই ট্যাগ পায় দার্জিলিং চা। এখান থেকে কোশ্চেন দেয় যে এই যে জিআই ট্যাগ প্রদান করে, জিআই ট্যাগ দেওয়া হয়, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? তো এটা পড়ে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে এই জিআই ট্যাগ প্রোভাইড করাটা। চলে আসো পরের কোশ্চেন, ইডিয়েটের রচয়িতা কে? তো ইডিয়েটের রচয়িতা হলেন ফিওডর ডস্টয়েভস্কি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, নানাবতী কমিশনের রিপোর্টের বিষয় হলো কোনটি? তো নানাবতী কমিশনের রিপোর্টের বিষয় ছিল শিখদের হত্যা নিয়ে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো 1984 সালে শিখদের হত্যা করার জন্য এর প্রায় 15-16 বছর পর, অর্থাৎ 2000 সালে এসে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি ছিলেন যার নাম ছিল নানাবতী, সেই তাকে নিয়ে কিন্তু এই কমিশনটা গঠন করা হয়। তো নানাবতী কমিশন কিসের সাথে রিলেটেড? শিখ হত্যার সাথে রিলেটেড। চলে আসো পরের কোশ্চেন, ডিভাইন কমেডির রচয়িতা কে? তো ডিভাইন কমেডির রচয়িতা হলেন দান্তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। শেক্সপিয়ার থেকে রিলেট করো, শেক্সপিয়ারের যে ফেমাস বুক অলরেডি অনেকবার পড়িয়েছি, একটা হলো ম্যাকবেথ ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট অ্যান্ড অথেলো। এগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। অথেলো, এগুলো হলো শেক্সপিয়ারের বই। টলস্টয়ের বই, একটা ফেমাস বই রিলেট করো, ওয়ার অ্যান্ড পিস। এটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে যে ওয়ার অ্যান্ড পিস, এই বইটা কার লেখা? এটা হলো টলস্টয়। আরেকটা বই এখানে রিলেট করে নাও, চাইল্ডহুড, এটাও লিখেছেন টলস্টয়। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতিক কে টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? তো সাম্প্রতিক নিযুক্ত হয়েছেন মেঘনা আলাহাবাদ, এবং ইনি টেনিস ফেডারেশনের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্টকে
মেঘনা আলাওয়াত। চলে আসো পরের কোশ্চেন, কবে সারা বিশ্ব জুড়ে ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয়? তো ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয় 25 জানুয়ারি, 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয়। এই বছর অর্থাৎ 2024-এ ন্যাশনাল ট্যুরিজম ডে এর থিম কি ছিল? থিম ছিল সাস্টেনেবল জার্নি, সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরিজ, টাইমলেস মেমোরিজ, সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরিজ। পরের কোশ্চেনে চলে আসো, সাম্প্রতিক কে রাজা রামমোহন রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম 2020 তে পুরস্কৃত হয়েছেন? তো রাজা রামমোহন রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম 2020 তে সম্প্রতি পুরস্কৃত হয়েছেন এবিকে প্রসাদ। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে, জাস্ট অনলাইনের ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম সরকারিভাবে মাদার মিল্ক ব্যাংক গড়ে তুলতে চলেছে? তো মাদার মিল্ক ব্যাংক এটা গড়ে তুলতে চলেছে সর্বপ্রথম উত্তরাখণ্ড সরকার। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি? উত্তরাখণ্ডের ক্যাপিটাল হলো দেরাদুন। দেরাদুন হলো উত্তরাখণ্ডের ক্যাপিটাল। উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার কে? চিফ মিনিস্টার হলেন পুষ্কর সিং ধামি। আর উত্তরাখণ্ডের বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন গুরমিত সিং। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সম্প্রতি কোথায় নর্থ কারনাপুরা সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে? তো এটা গড়ে উঠতে চলেছে কোথায়? ঝাড়খণ্ডে গড়ে উঠতে চলেছে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকেও রিলেট করিয়ে দিচ্ছি, ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? প্রত্যেকেই জানি ঝাড়খণ্ডের ক্যাপিটাল হলো রাঁচি। এবং ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার কে? ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছেন, এর নাম হলো সিপি রাধাকৃষ্ণন। আর ঝাড়খণ্ডের গভর্নর কে? ঝাড়খণ্ডের গভর্নর হলেন, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, চম্পাই সোরেন। তো আজকের ক্লাসে তোমাদের এই 25টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো প্রকার ডাউট থেকে থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেটা পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।